সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ৩ দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন। ফলে সোমবার সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে আগের মতোই চলবে অবস্থান কর্মসূচি। এর আগে রোববার রাতে সচিবালয়ের সরকারি প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শিক্ষক নেতৃবৃন্দের দাবির বিষয়সমূহ অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে যথাসম্ভব দ্রুততার সঙ্গে দাবিসমূহ সমাধানের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সহযোগিতা প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক নেতৃবৃন্দ চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য অসত্য ও সম্মানজনক নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এ কথা বলেন। তিনি বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নজরে এসেছে। রাজনাথ সিং এর মন্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একই সঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়। এর আগে ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেয়া একান্ত আলাপনে রাজনাথ সিং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানান। রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না এবং অধ্যাপক ইউনূসের উচিত তিনি কি বলছেন সেই বিষয়ে সতর্ক থাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে 22টি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য নিরাপদ ও নির্বিঘ্নে এবং সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠান করা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালনে রেড, ইয়েলো ও গ্রিন জোনে মাঠে নামবে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পর্কিত বাহিনী প্রধানদের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, জুলাই সনদ অনুযায়ী গণভোটের বিষয়ে প্রস্তুতি গ্রহণ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বদলির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের তফসিলের আগে গণভোট করার কোনো বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করা যায়। রোববার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদের জনসভায় এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে আমরা যতদূর জানতে পেরেছি ডিসেম্বরে তফসিলের আগে গণভোট করার বাস্তবতা নাই। তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হতে পারে, তবে অবশ্যই গণভোটের মাধ্যমেই এই জুলাই সনদকে গণভিত্তি এবং আইনি ভিত্তি দিতে হবে। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারী ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংস্থাটির সর্বস্তরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রোববার সংস্থাটির পরিচালক এ.কে.এম. খায়রুলের সই করা এক অফিস আদেশে এই নির্দেশ জারি করা হয়। আদেশে বলা হয়, মেট্রো রেল ভবন, ডিপো এলাকা, মেট্রো রেল স্টেশন, ডিএমটিসিএল এর আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনগুলোতে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এই নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডিএমটিসিএল এর কর্মকর্তারা জানান, ছুটি বাতিল সম্পর্কিত দুটি চিঠি ইস্যু করা হয়েছে। একটি চিঠিতে
বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। অন্য চিঠিতে ডিএমটিসিএল এর সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। রাজশাহী, নাটোর ও পাবনা জেলার পদ্মা নদীর চরাঞ্চলে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে 58 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাত 12টা থেকে শুরু করে রোববার দুপুর পর্যন্ত অপারেশন ফার্স্ট লাইট নামে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান শেষে রোববার বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান। তিনি চাঁদাবাজ, মাদক চোরা কারবারি, অস্ত্র চোরা কারবারি, খুন, অস্ত্রের মহড়া, বালু উত্তোলন ও বিক্রয়, গোলাগুলির আতঙ্ক এবং মানুষের নিরাপত্তা। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখেছি, সম্প্রতি ঘটে যাওয়া যে হত্যাযজ্ঞ, সেটাকে যেন আর না ঘটে। যা ঘটছে তো ঘটছে, যেটা আর যেন না ঘটে, আর যেটি ঘটেছে সেটা যেন আমরা একটা জবাবদিহিতার আওতায় আনতে পারি এবং এটাকে যেন আমরা তদন্ত করে বের করতে পারি, সেই চেষ্টাটা। পদ্মা স্তরে যে বাহিনীগুলো আছে, সেই বাহিনীগুলোর একটা পরিচিতি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে এই বাহিনীগুলো করে কাজ করে। আপনি মনে করবেন যে কোনো বাহিনী এমনিতে গড়ে ওঠে না, প্রত্যেকটা বাহিনীর সাথে 40-50 জন করে লোক আছে। তো এই যারা এই কাজটাতে সম্পৃক্ত হয় তাদের একজন গডফাদার আছে, গডফাদারের আবার গডফাদার আছে। সুতরাং এই জিনিসগুলোকে আনার্ট করতে গেলে আপনার একটু কাঠখড় পোড়া কাজ করতে হয়। শরীয়তপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুভ মণ্ডল নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা 6:30টার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুভ মণ্ডল শরীয়তপুর একটি এনজিও গ্রাম উন্নয়ন কর্মতে কর্মরত ছিলেন। গ্রাম উন্নয়ন কর্ম ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ মণ্ডল 6 মাস আগে এনজিও গ্রাম উন্নয়ন কর্ম শরীয়তপুরে যোগদান করেন। সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখা সম্পন্ন হয়। শুক্রবার বাড়ি ফিরে বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল। রোববার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় মাঠ পর্যায়ের কাজ শেষ করে অফিসে ফিরছিলেন তিনি। এ সময় পুলিশ সুপারের বাসভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এবং তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান শুভ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন। ছেলে হিসেবে অনেক ভদ্র। তো আজকে হঠাৎ করেই 6টার দিকে, আনুমানিক 6:30টার দিকে ফোন আসে যে অ্যাক্সিডেন্ট করেছে। তো অফিসে আসার সময় ওই ট্রাকের সাথে ঘটনা শোনা মতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সে স্পট ডেথ করেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। টাইফুন কালমেঘের ক্ষত শুকাতে না শুকাতে ফিলিপিন্সে আঘাত হানল আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন ফাং-ওং। এতে 2 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চলে। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। রোববার স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘন্টায় 185 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত 9:10 ফাং-ওং স্থলভাগে আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে। ঘন্টায় 185 কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। কেন্দ্রীয় পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম। ঝড়ের আগে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় অন্তত 10 লাখ মানুষকে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফাং-ওং স্থানীয়ভাবে উয়ার নামে পরিচিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালীর দিকে এগোবে। এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবারে খেলার খবর। বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত বিষয় নারী ক্রিকেটার জাহানারা আলমের সাক্ষাৎকার, যেখানে তিনি জাতীয় দলে খেলাকালীন তাকে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর আরও 2-1 জন সাবেক ক্রিকেটার একই অভিযোগ তুলেন।
এসব ঘটনার তদন্তে ইতোমধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনের কার্যক্রম শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসব নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাহানার আলম এবং নারী ক্রিকেটারদের যৌন হয়রানির মতো অভিযোগে বোর্ডের অবস্থান কি, এমন প্রশ্নের জবাবে এক কথার উত্তরে তিনি বলেন জিরো টলারেন্স। তিনি আরও বলেন সবার উন্মুখ অপেক্ষা, সেই তদন্ত কমিটি যত দ্রুত সম্ভব তদন্ত করে রিপোর্ট দেবে। প্রকৃত দোষী কঠোর শাস্তি পাবে। বিসিবির গঠিত 3 সদস্যের কমিটির একজন বিসিবি পরিচালক রুবাবা দৌলা। তদন্ত কমিটিতে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।